নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাব প্রচেত গুপ্তের লেখা গল্প ফ্লাইওভার। ঘটনাটা ঘটে বুধবার দুপুরে। প্রথমে রাস্তার মাঝখানটা ফুলে ওঠে, উঁচু হয়ে ওঠে কুঁজের মতো। মনে হয় একটা ঢেউ। সেই ঢেউ স্থির হয়ে অল্প কাঁপে, তারপর নিচু হয়ে মাথা নামিয়ে দ্রুত এগিয়ে যায় সামনে। গড়িয়াহাটের দিকে যতটা দেখা যায়, কংক্রিট আর পিচে কাঁপুনি তুলে ছুটতে থাকে, ফিরেও আসে আবার। তারপর নবনীতের বাড়ি টপকে শপিং প্লাজার বাঁক ঘুরে চলে যায় বাইপাসের দিকে, চোখের আড়ালে। সব মিলিয়ে কয়েক মুহূর্ত। নবনী দৃষ্টিটা দেখে স্থির হয়ে যায়, চোখের পলক ফেলে না। তারপর দুটো হাত দিয়ে আঁকড়ে ধরে বারান্দার রেলিং। এটা সে কি দেখল? কি দেখল সে? ফ্লাইওভারটা নড়ে উঠল, যেন দীর্ঘক্ষণ চুপচাপ পড়ে থাকার পর শরীরের ঢেউ তুলে প্রাণের জানান দিল। একটু আগেই ঘরের টুকটাক কাজ ছেড়ে স্নান করেছে অবনী। অন্যদিন আরও আগে হয়ে যায়। তথাগত অফিসে বেরিয়ে যাবার পরপরই বাথরুমে ঢুকে পড়ে। তারপর সারা দিন তো সে একা, যে কোনো সময় একটা লাঞ্চ খেয়ে নিলেই চলে, না খেলেও ক্ষতি নেই। ছিপছিপে শরীরটা ধরে রাখতে দু একটা দিন লাঞ্চ স্কিপ করাই ভালো। এতে অন্য সময়ের হাবিজাবি খাওয়াগুলো কিছুটা ব্যালেন্স হয়। নবনীও তাই করে। তথাগত যদিও হুমকি দেয়, নাটকে ভঙ্গিতে বলে, বেশি দিন এসব চলবে না প্রিয়তমা। অচিরেই তোমার এই ঝাড়া হাতে পায়ে আমি শিকল পরাবো। ছেলে মেয়ে হয়ে গেলে মজা টের পাবে। তখন চলতে হবে একেবারে ঘড়ি ধরে, খাওয়া, পড়া, শোয়া সব। এমনকি আমাদের ইয়েও। এই ধরো, ওর জন্য সময় দেয়া থাকবে রাত 1:30টায়, বাচ্চা ঘুমানোর পর মাত্র 20 মিনিট। ফার্স্ট ওয়ার্নিং বেল পড়বে 16 মিনিটের মাথায়। নবনী স্বামীর গায়ে কিল মারে, মেরে বলে, অসভ্য কোথাকার, খুব চোখ টাটাচ্ছে না? এখন কিছুতেই ওসব ব্যাপারের মধ্যে যাব না। তোমার মাও সেদিন ফোনে বলছিলেন ছেলেপুলে নাকি অল্প বয়সে হয় ভালো। আমি বললাম, মা, ওসব পুরনো দিনের কথা, আপনার ছেলে আর একটু গুছিয়ে নিক। আজকালকার দিনে ছেলে মেয়ে মানুষ করা তো অত সহজ নয়, আগে নিজেদের তৈরি হতে হয়। বুধবার দুপুরে ভেজা চুলে বারান্দায় এসে দাঁড়িয়েছিল নবনী। 10 তলার এই বারান্দায় হাওয়া অনেক। কোনো কোনো দিন বিকেলের পর মনে হয় ঝড় দিয়েছে। সিথির বাড়িতে দোতলা ছাদে উঠলেও দম চাপা লাগত। এই ফ্ল্যাট কেনার আগে তাই কম পরিশ্রম হয়নি নবনীর। তথাগত আসে গাড়ি নিয়ে চক্কর মেরেছে গোটা শহর। প্রমোটারদের চকচকে অফিস থেকে শুরু করে দালালদের চায়ের দোকানের আস্তানা, কোথায় না গেছে। কখনো আবার মিস্ত্রি দারোয়ানকে ম্যানেজ করে উঠে গেছে আধখানা তৈরি বাড়ির টঙে। ইট, বালি, লোহালক্কর টপকে ঘুরছে কঙ্কাল ফ্ল্যাটে। বোঝার চেষ্টা করছে শেষ পর্যন্ত চেহারাটা কেমন হবে। বেডরুমের মুখ থাকবে কোন দিকে, বাথরুম হবে কত বড়। তথাগতর ইচ্ছে ছিল ফ্ল্যাট কিনবে ওপরে, অনেক ওপরে। টাওয়ার হলে সব থেকে ভালো। এখন নাকি এটাই স্টাইল। যত ওপরে তত শুধু ধুলো, ময়লা, মশা মাছি কম নয়, রোদ বৃষ্টি হাওয়াও পাওয়া যায় ফার্স্ট ক্লাস। নবনীর অবশ্য বায়নাক্কা ছিল অন্য জিনিসে, বাথরুমে। শীতের ঘুপচির সাথে সাথে বাথরুমটা সে ভুলতে চায়। নিজের ফ্ল্যাটের বাথরুম চাই বড়, মেঝ হতে হবে মার্বেলের,
সাদা নয়, হালকা গোলাপি মার্বেল। বাথটবও হবে গোলাপি। সেই সঙ্গে থাকবে একটা জানলা, বড় জানলা। বাথটবে শুয়ে শুয়ে যেন আকাশ দেখা যায়। মাথার উপর শাওয়ার থেকে যখন জল পড়বে তখন মনে হবে সত্যিকারের বৃষ্টি হচ্ছে। শেষ পর্যন্ত অবশ্য অত কিছু দেখা হলো না। দেখা হলো ফ্লাইওভার। বাড়ির পাশেই ফ্লাইওভার শুনে তথাগত ঝাঁপিয়ে পড়ল। সে ওইখানেই ফ্ল্যাট নেবে। দাম একটু বেশি হলে হোক, কোনো ক্ষতি নেই। পাশে ফ্লাইওভার থাকলে ফ্ল্যাট বেশি দিন ফ্ল্যাট থাকে না, কদিনের মধ্যে সোনা হয়ে যায়। এক শনিবার বিকালে নবনীর সঙ্গে দেখা গেল তথাগতকে। ফ্লাইওভার শুধু বাড়ির পাশে নয়, একেবারে তাদের ফ্ল্যাটের গায়ে। হাত বাড়ালেই যেন ছোঁয়া যাবে। রাতে নবমী বলল, সব ঠিক আছে, কিন্তু একেবারে বেডরুমের উপর দিয়ে রাস্তা, বারান্দাটা টপকালি কেমন বিচ্ছিরি না? তথাগত চোখ কপালে তুলে বলল, রাস্তা? ফ্লাইওভারকে তুমি রাস্তা বলছো নবমী? তুমি কি পাগল হয়ে গেলে? আর ইউ ম্যাড? নাইটি পড়তে পড়তে নবমী বলল, পাগলের কি আছে? ঘর থেকে গাছপালা দেখারও তো দরকার। বারান্দায় বসে কেবল পিচের রাস্তা আর গাড়ি ঘোড়া দেখব নাকি? ইস মা গো! তথাগত উদাস গলায় বলল, না, দেখবে না। তুমি বরং একটা কাজ করো, তুমি আমাদের দেশের বাড়িতে গিয়ে সেটেল করো। আমি বাবার সঙ্গে কথা বলে নিচ্ছি। বাইরের দিকের একটা ঘর তোমার জন্য রেনোভেট করে দেয়া হবে। সেখানে শুধু সবুজ গাছ নয়, তুমি গরুর গাড়ি, মাটির রাস্তা সবই দেখতে পাবে। ইচ্ছে করলে বৃষ্টির সময় এক হাঁটু কাদা মারিয়েও ঘুরে বেড়াতে পারো। নবনী রেগে গিয়ে বলে, ইয়ার কি করছো? যা খুশি করো। তোমার টাকার ফ্ল্যাট ফ্লাইওভারের ঘাড়ে কিনবে না বাইপাসের মাথায় কিনবে, তুমি ঠিক করো। তথাগত এগিয়ে এসে স্ত্রীর কাঁধে হাত রাখে, হেসে বলে, ডার্লিং, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। ফ্লাইওভার মানে এখন শুধু একটা শর্টকাট রাস্তা নয়, এটা একটা আধুনিক বিষয়, একটা ডেভেলপমেন্ট। তুমি সেটার পার্ট হচ্ছ। শুধু কি তাই, স্পিডের কথাটা একবার ভেবে দেখবে না? চোখের সামনে সারাক্ষণ গাড়ি ছুটবে, মনে হবে ছুটছে না, উঠছে। একটা সময় ইউ ক্যান ফিল দ্যাট স্পিড, মনে হবে তুমিও সেই গতিটাকেই ছুটতে পারছো। আমাদের ছেলেমেয়েরাও একদিন স্পিডটাকে নিজেদের মধ্যে নিয়ে নেবে, হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। নবনী চোখ শুরু করে বলল, বাপ রে, এত লেকচার শিখলে কোত্থেকে? আসল কথাটা বলো না বাপু। ফ্লাইওভারের জন্য ফ্ল্যাটের দাম বাড়বে, রিসেল ভ্যালু যাকে বলে। তথাগত হাসল, ধরা পড়ার লাজুক হাসি। হাসতে হাসতেই সে তার নবনীর নাইটির স্ট্র্যাপ কাঁধ থেকে নামাতে যায়। নবনী বলে, আই, কি হচ্ছে? আগে আলো নেভাও। মাসখানেক হল সিথির বাড়িতে শ্বশুর শাশুড়িকে রেখে নতুন ফ্ল্যাটে উঠে এসেছে তারা। তবে ফ্লাইওভার এখনো চালু হয়নি, চালু হয়ে যাবে যে কোনো দিন। বাড়ির দারোয়ানের কাছে নিয়মিত খোঁজ নেয় তথাগত। সে জানিয়েছে মন্ত্রীর ডেট নিয়ে নাকি ঝামেলা চলছে, ডেট পেলেই উদ্বোধন। এদিকে কাজ প্রায় শেষ। ঝকঝকে কালো পিচের ওপর রোজ নতুন করে পিচ ঢালা চলছে। সাদা সিমেন্টের রেলিংগুলো দেখাচ্ছে আলপনার মতো। সারি সারি আলোর পোস্ট নিয়ে সেজেগুজে বসে আছে ফ্লাইওভার। বসে আছে না পিলারের উপর ভাসছে? হঠাৎ দেখলে মনে হয় শূন্যে ভাসছে। উঁচু বাড়িগুলোর মাঝখান দিয়ে এঁকে বেঁকে পাখে বাঁক ঘুরে গড়িয়াহাটের দিক থেকে চলে গেছে বাইপাস পর্যন্ত। নবনীর বেশ লাগে। মাঝে মধ্যে মনে হয় ফ্লাইওভার নয়, একটা সাপ, অজগর সাপ, কঠিন পেশি
আর পুরুষালীর শরীরটাকে নিয়ে উপুর হয়ে শুয়ে আছে, নিথর হয়ে। বুধবারই প্রথম অন্যরকম লাগলো, অন্যরকম এবং ভয়ের। মনে হলো ফ্লাইওভারটা বুঝি নড়ে উঠল, তবে বেশিক্ষণের জন্য নয়। দ্রুত নিজেকে সামলে নিয়েছে নবনী। বুঝতে পেরেছে আসলে গোটাটাই মনের ভুল। মন সেই ভুল চালনা করছে চোখে। নিজের মনেই হাসল সে। ঘটনাটা মজার, খুবই মজার। তবে তথাগতকে বলা যাবে না, চিন্তা করবে। চোখের ডাক্তারও দেখাতে পারে। সুন্দরী বউ হওয়ার এই এক অসুবিধে, স্বামীরা প্রথম প্রথম বড্ড আদিক্ষেতা করে। তবে বলতে হলো, তথাগতকে বলতে হলো ঠিক 3 দিনের মাথায়, আরও 2টো ঘটনার পর। প্রথমটা ঘটল সন্ধেবেলা। নিজের ঘরে সাজতে বসেছিল নবনী। বিয়ের পর রোজই এটা করে। তথাগত বাড়ি ফেরার আগে গা ধুয়ে সাজগোজ করে, হালকা মেকআপ নেয়। প্রথম প্রথম কেলেঙ্কারি হতো, তখন তারা সিথির বাড়িতে। তথাগত ঘরে ঢুকে এমন ধামসা শুরু করত যে পাউডার, লিপস্টিক ধেবড়ে টেবড়ে একাকার কাণ্ড। শ্বশুর শাশুড়ির সামনে বেরোনো যেত না। এখন ফাঁকা ফ্ল্যাটে আরও বেশি করে। নবনী রাগ দেখায়, বকে। তবু তথাগত ফিরে আসার আগে তৈরিও হয়। হালকা করে ভুরু আঁকে, চোখে মাস্কারা দেয়, গালে পাউডার বোলায়। দেয়াল জোড়া ওয়ার্ড্রপ খুলে বের করে পোশাক। সেই পোশাকে কোনো দিন কাঁধ নেই, কোনো দিন পিঠ নেই, কোনো দিন জামা থমকে গেছে নাভির ওপরে। তথাগতর মাথা ঘুরে যায়। বেচারি মুখ হাত ধোয়ারও ফুরসত পায় না, আগেই ঝাঁপিয়ে পড়ে। সেদিনও সাজছিল নবনী। আয়নার সামনে দাঁড়িয়ে হাউসকোটের দড়ি খুলতে খুলতে ভাবছিল, আজ কি পরবে, কি পরলে আজও মাথা ঘুরবে তথাগতর। ঠিক এই রকম একটা সময় আওয়াজটা শুনতে পায় সে। তখনও 7টা বাজেনি। হিস হিস হিস। নবনী চমকে ওঠে, ঠিক যেন নিঃশ্বাসের মতো। মানুষের নয়, অন্য কিছুর, অন্য কারোর নিঃশ্বাস, চাপা অথচ গম্ভীর। ব্যস্ত হাতে কোমরে হাউসকোটের দড়ি আটকায় নবনী। কিসের শব্দ? কে ওখানে? মন শক্ত করে এগিয়ে যায়। কাঁপা হাতে লক টেনে বারান্দার দরজা খোলে। এক ঝলক ঠান্ডা হাওয়া ঝাঁপিয়ে পড়ল গায়ে। কোথাও কিচ্ছু নেই, কেউ নেই। ফ্লাইওভারের আলোগুলো আজ জ্বলছে, ঝলমল করছে, সুন্দর লাগছে। নবনীর নিজের উপর রাগ হলো। এ আবার কি শুরু হয়েছে তার? এই বয়সে চোখ কান মাথার ভুল, নাকি ভয়? ভয়ের কথা শুনলেই তথাগত বলবে, তখনই বলেছিলাম সন্ধ্যের পর একা এত বড় ফ্ল্যাটে থাকতে পারবে না, আমি বরং বাবা মাকে রাখি। পরের ঘটনাটা কিন্তু ঘটল দিনের বেলা। নবনী তখন বাথরুমে, বাথরুমে নয় বলা ভালো বাথটবে, গলা পর্যন্ত ডুবিয়ে শুয়ে আছে ফ্যানার মধ্যে। সপ্তাহে অন্তত 4টে দিন সে এই কাণ্ড করে। তথাগত বেরিয়ে যাবার পর ঘণ্টাখানেক ফ্যানার মধ্যে আধশোয়া হয়ে থাকে। শুয়ে শুয়েই সাবান, লোশন, ক্রিম দিয়ে শরীরে পরিচর্যা চালায়। সেদিন নবনী ব্যস্ত ছিল হাতে নখ নিয়ে, মনোযোগ সহকারে ব্রাশ ঘষছিল। হঠাৎই অস্বস্তিটা শুরু হয়। কেমন যেন লাগে, পুরুষ মানুষ বিচ্ছিরিভাবে তাকিয়ে থাকলে যেমনটা হয়, অনেকটা সেই রকম। সে মুখ তোলে, চারপাশ দেখে। কই, সবই তো ঠিক আছে, বাথরুমের দরজাও বন্ধ। তাহলে নবনী ফের নখে মন দেয়, গুনগুন করে গানও শুরু করে। 5 মিনিটের মধ্যে
অস্বস্তিটা ফিরে আসে আবার, ফের আরও তীব্র হয়। এবার মনে হয় কেউ যেন একেবারে ঘাড়ের উপর এসে গেছে, অপেক্ষা করছে বাথটব ছেড়ে নবনী কখন উঠবে। দ্রুত পাশে রাখা তোয়ালের দিকে হাত বাড়ায় নবনী। হাতড়ায় কঠিন মার্বেলে। তোয়ালে কোথায়? কোথায়? বুকের ভেতর ছ্যাঁত করে ওঠে। তোয়ালেটা তো সে এখানেই রাখে, বাথটবের গায়ে, ডান পাশে, হাতের নাগালে। স্নানের পর জড়িয়ে নেমে আসে, তারপর জল ছড়িয়ে বেরিয়ে পড়ে বাথরুম থেকে। তাহলে তাহলে এখন জিনিসটা গেল কোথায়? উপাসে, পায়ের দিকে? মুখ ফেরালো নবনী। না, নেই, কোথাও নেই। বুক পর্যন্ত জল ঢেলে নবনী উঠে বসল দ্রুত। ফেনায় আওয়াজ হলো, চরচর চরচর। বিস্ফারিত চোখে সে তাকালো চারপাশে। কোথাও নেই তার তোয়ালে। তার আব্রু কে সরিয়ে নিয়েছে? জলের মধ্যে বসেই নবনী বুঝতে পারে তার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা একটা স্রোত বয়ে চলেছে। সেই স্রোত জলের থেকেও ঠান্ডা। সে কি করবে এখন? হাত দুটো নগ্ন বুকে ঢাকা দিয়ে চিৎকার করে উঠবে? এই 10 তলার ফ্ল্যাট থেকে কে শুনবে সেই চিৎকার? সিলিংয়ের কাছের আধখোলা ওই জানলা দিয়ে আওয়াজ কি বেরোবে? খড়কুটো চেপে ধরার মতো করে নবনী মুখ তুলল জানলার দিকে, এবং তখনই দেখতে পেল চ্যাপ্টা মুখ, পিচের মতো ঝকঝকে কালো ও মসৃণ। ছোট ছোট চোখ দুটো কংক্রিটের মতো কঠিন, নিষ্প্রাণ, তবু যেন জ্বলছে। হাসছেও। হাসছে কি? মুখের অন্ধকার থেকে লকলকিয়ে বেরিয়ে আসছে জিভ, লাল জিভ। সেই জিভ মাঝখান থেকে চেরা, সাপের মতো চেরা। জানলার ফাঁক দিয়ে পিছলে গলে আসা কালো শরীরটা দুলছে, ভাসছে, শূন্যেই হেঁকে বেঁকে পাক মারছে, যেন বাঁক ঘুরছে ফ্লাইওভারের মতো। কখন কিভাবে বাথরুম থেকে বেরোলো মনে নেই নবনীর। সে কি তার তোয়ালে খুঁজে পায়, নাকি নগ্ন হয়েই বেরিয়ে আসে? বাইরে এসে তথাগতকে ফোন ধরে ডুকরে কেঁদে ওঠে, চলে এসো প্লিজ, বাড়ি ফিরে এসো এখনই। লিফট দিয়ে নামতে নামতে ডাক্তার চৌধুরী বললেন, নার্ভাস ব্রেকডাউন, চিন্তার কিছু নেই। অনেক সময় এরকম হয়, যা দেখে ভয় পাওয়া নয় তাই দেখেও মানুষ ভয় পায়। 2 দিন বিশ্রাম করলে ঠিক হয়ে যাবে। ওষুধ দিয়েছি, এখন ঘুমোবে। কাল একটা রিপোর্ট করবেন। আর ওই দাগগুলো? তথাগত গলা নামিয়ে বলে, ওই যে বুকের পাশে উরুতে আঁচড়ের মতো। নবনী বলল তলপেটেও নাকি ফিল করেছে, দাঁত দিয়ে কামড়ের মতো অনুভূতি। ডাক্তার চৌধুরী সামান্য হাসলেন, বললেন ভয়টা চেন রিয়াকশনের মতো হয়েছে। একটা মনের ভুল থেকে আর একটা মনের ভুল। ব্যাপারটা ওরকম কিছু নয়। বাথরুম থেকে ছুটে বেরিয়ে আসার সময় ধাক্কা লেগেছে আপনার মিসেসের, বাথটবের কোণে, বেসিনের অথবা দরজার হাতলে। কেটে ছড়ে গেছে। অ্যান্টিসেপটিক ইজ এনাফ। এতক্ষণ পর তথাগত হাসল, বলল, ধন্যবাদ ডাক্তারবাবু, অনেক ধন্যবাদ। নবনী এমন ভয় পাইয়ে দিয়েছিল। ডাক্তারবাবু গাড়ির দরজা খোলার আগে তথাগতর হাতটা একটু ছুঁলেন, বললেন, না না, ভয়ের কিছুই নেই, ভয়ের কি আছে? তীব্র তেষ্টা নিয়ে তথাগতর ঘুম ভাঙল, কিন্তু চোখ খুলবার পর সে বুঝতে পারল তেষ্টা নয়, তার ঘুম ভেঙেছে ভয়ে, অজানা এক তীব্র ভয়ে। মনে হচ্ছে ইট পাথর কংক্রিটের ভারী শরীরটাকে নিয়ে কে যেন বুকে ঘষতে
নিজেকে টেনে হিঁচড়ে নিয়ে আসছে রেলিং টপকে, বারান্দা পার করে, ধারালো ও গা ছমছমে আওয়াজ তুলে। পিচের কড়া গন্ধে গা গুলিয়ে ওঠে তথাগতর। গল্পটি এইখানে সমাপ্ত হলো। আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে আজ এই পর্যন্ত। আমি খুব তাড়াতাড়ি আবার অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।